বিচারক শান্ত গলায় উত্তর দিলেন, সন্তানকে মানুষ করতে খরচ হয় রাহাত সাহেব, সেই দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ কোনো বাবার নেই। সেদিন সন্ধ্যায় মেঘলার স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। সে একটি পুরনো ডিজিটাল কিবোর্ডে মাত্র 2 মিনিটে একটি সুর বাজালো। মাঝখানে ছোট্ট একটি ভুল হয়েছিল, কিন্তু সে থামেনি, শেষ পর্যন্ত বাজিয়ে গেছে। মঞ্চ থেকে নেমেই দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো, চোখে জল নিয়ে বলল, মা আমি ভুল করেছি। আমি ওর মাথায় হাত রেখে হাসলাম। ভুল করেছো ঠিকই, কিন্তু তুমি থেমে যাওনি। জীবনে সেটাই সবচেয়ে বড় সাহস। অনুষ্ঠান শেষে মিউজিক শিক্ষক আমার কাছে এসে বললেন, আপনার মেয়ের মধ্যে অসাধারণ সম্ভাবনা আছে। আগামী মাসে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের বৃত্তি পরীক্ষার অডিশন হবে। ওকে অবশ্যই অংশ নিতে দিন। মেঘলা আমার দিকে তাকালো। এই প্রথম কোনো স্বপ্ন দেখতে তার আর ভয় লাগছিল না। আমি ওর হাতটা শক্ত করে ধরে হাসলাম। অবশ্যই যাবে মা, এবার কেউ তোমার স্বপ্ন থামাতে পারবে না। মেঘলার আসলে কি দরকার ছিল? সেপ্টেম্বর মাসে আমাদের ডিভোর্সের রায় আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। আদালত মেঘলার স্থায়ী অভিভাবক হিসেবে আমাকে দায়িত্ব দিল। রাহাতকে নির্দিষ্ট নিয়ম মেনে মেয়ের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হলো। যৌথ সঞ্চয় থেকে তুলে নেওয়া টাকার একটি বড় অংশ ফেরত দেওয়ারও নির্দেশ দেওয়া হলো। আর আমাদের উত্তরার ফ্ল্যাটটি বিক্রি করে সব ঋণ পরিশোধের পর বাকি টাকা দুজনের মধ্যে সমান ভাগে ভাগ করার সিদ্ধান্ত হলো। সেদিন আদালত থেকে বের হয়ে লিফটের সামনে দাঁড়াতেই রাহাত আমাকে থামিয়ে দিল। তার চোখে রাগ, হতাশা আর অহংকার সবকিছু একসঙ্গে মিশেছিল। সে ঠান্ডা গলায় বলল, তুমি সত্যি একটা পিয়ানোর জন্য সংসারটা ভেঙে দিলে? আমি শান্তভাবে তার চোখের দিকে তাকিয়ে উত্তর দিলাম, না, সংসার ভেঙেছি কারণ তুমি আমাদের মেয়েকে বুঝিয়ে দিয়েছিলে চাইলেই তাকে খুব সহজেই অন্য কারোর সঙ্গে বদলে ফেলা যায়। কয়েক সেকেন্ডের জন্য মনে হলো হয়তো সে এবার অন্তত ক্ষমা চাইবে, হয়তো বলবে আমি ভুল করেছি, কিন্তু না। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি মেঘলাকে আমার বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছ। আমি ধীরে মাথা নাড়লাম, না রাহাত, আমি কিছুই করিনি। তুমি শুধু বারবার খালি চেয়ার রেখে গেছো। মেঘলা সেই খালি চেয়ারগুলো থেকেই সব শিখেছে। ঠিক তখনই লিফটের দরজা খুলে গেল। আমি আর কোনো কথা না বলে ভেতরে ঢুকে গেলাম। সেই ছিল আমাদের শেষ ব্যক্তিগত আলাপ। ডিসেম্বর মাসে মেঘলার জীবনে নতুন আলো এলো। সে শহরের একটি নামকরা সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মিউজিক প্রোগ্রামে আংশিক বৃত্তি পেল। অনুষ্ঠানের দিন সে নীল রঙের ছোট্ট একটি ফ্রক পরেছিল। চুলে লাগিয়েছিল আমার মায়ের দেওয়া রূপালি একটি হেয়ার ক্লিপ। মঞ্চে ওঠার আগে এসে আমার হাত শক্ত করে ধরে ফিস ফিস করে বলল, মা যদি সুর ভুলে যাই? আমি ওর কপালে চুমু খেয়ে বললাম, গভীর করে নিঃশ্বাস নেবে, তারপর বাজিয়ে যাবে। সে মুচকি হেসে জিজ্ঞেস করলো, আগের মতো? আমি হাসলাম, হ্যাঁ মা, ঠিক আগের মতো। আমি সামনের সারিতেই বসেছিলাম। অনুষ্ঠান শুরু হওয়ার ঠিক আগে হঠাৎ দেখলাম রাহাতও এসেছে। সে একেবারে পেছনের সারিতে চুপচাপ বসে পড়ল। মেঘলা একবার বাবার দিকে তাকালো, কিন্তু দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো না। শুধু শান্তভাবে মুখ ঘুরিয়ে আবার পিয়ানোর দিকে তাকালো। তার নাম ঘোষণা হতেই সে ধীরে ধীরে মঞ্চে উঠে গেল। মঞ্চের মাঝখানে রাখা চকচকে কালো পিয়ানোটা কারো ব্যক্তিগত ছিল না, না রাহাতের না আরিয়ানের। সেই কয়েক মিনিটের জন্য পিয়ানোটা ছিল শুধু সুরের, আর মেঘলার সে ছিল শুধু নিজের। ও নিখুঁতভাবে বাজাতে পারেনি। একবার হাত কেঁপে গিয়েছিল, একটি নোট ভুল হয়েছিল, কিন্তু সে থামেনি। নিজেকে সামলে শেষ পর্যন্ত বাজিয়েছে। পুরো হল রুম হাততালিতে ভরে উঠল। সবার আগে আমি দাঁড়িয়ে হাততালি দিলাম। তারপর ধীরে ধীরে রাহাতও উঠে দাঁড়ালো। অনুষ্ঠান শেষে সে আমাদের দিকে এগিয়ে এলো। হাতে ছিল রাস্তার পাশের একটি ফুলের দোকান থেকে কেনা সাধারণ কিছু গোলাপ। সে মেঘলার দিকে তাকিয়ে বলল, অনেক সুন্দর বাজিয়েছ মা, আমি তোমাকে নিয়ে খুব গর্বিত। মেঘলা ভদ্রভাবে ফুলগুলো হাতে নিয়ে শুধু বলল, ধন্যবাদ বাবা, এর বেশি কিছুই নয়। রাহাতের মুখটা একটু মলিন হয়ে গেল। হয়তো সে আশা করেছিল যে মেয়ে তাকে জড়িয়ে ধরবে, কিন্তু যে শিশু বারবার অপেক্ষা করতে করতে বড় হয়, সে একসময় অপেক্ষা করাই ভুলে যায়। রাহাত একটু ইতস্তত করে বলল, আগামী সপ্তাহে চাইলে আমার বাসার জন্য তোমার একটা নতুন কিবোর্ড কিনে দিতে পারি। মেঘলা আমার দিকে তাকালো। আমি কোনো উত্তর দিলাম না। এবার সিদ্ধান্তটা ওরই নেওয়ার সময়। মেঘলা শান্ত গলায় বলল, আমার তো মায়ের বাসায় একটা কিবোর্ড আছে। রাহাত তাড়াতাড়ি বলল, আরো বড় একটা কিনে দেব, আরো ভালো। মেঘলা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ফুলগুলো বুকে জড়িয়ে ধরে এমন একটা কথা বলল যা আদালতের হাজারটা রায়ের চেয়েও বেশি শক্তিশালী ছিল। আমার বড় কিবোর্ড দরকার নেই বাবা। সে একটু থামলো, চোখ তুলে বাবার দিকে তাকালো। আমার শুধু দরকার ছিল তুমি যখন বলো আসবে, তখন সত্যি যেন আসো। রাহাত যেন মুহূর্তেই বাকরুদ্ধ হয়ে গেল। তার চোখে প্রথমবারের মতো অনুশোচনার ছায়া দেখা গেল। সে আস্তে করে বলল, আমি চেষ্টা করব মা। মেঘলা খুব শান্তভাবে মাথা নাড়ল। এই কথাটাই তো তুমি সবসময় বলো। এরপর সে আমার হাত শক্ত করে ধরলো। আমরা দুজন ধীরে ধীরে অনুষ্ঠান স্থল থেকে বেরিয়ে এলাম। বাইরে তখন হালকা শীতের কুয়াশা নেমেছে। বাসায় ফিরে মেঘলা ফুলগুলো একটি কাঁচের গ্লাসে সাজিয়ে রাখলো। এখনো আমরা ফুলদানি কিনিনি। তারপর সে নিজের ছোট্ট ব্যবহৃত কিবোর্ডটার সামনে গিয়ে বসলো। খুব আস্তে আস্তে আবার সেই সুরটি বাজাতে শুরু করলো। এবার কারোর জন্য নয়, শুধু নিজের জন্য। আমি দরজার পাশে দাঁড়িয়ে নিঃশব্দে শুনছিলাম। অনেক বছর ধরে আমি ভেবেছিলাম সংসার টিকিয়ে রাখা একজন স্ত্রীর সবচেয়ে বড় দায়িত্ব। সব অপমান চুপচাপ সহ্য করাকে আমি ধৈর্য ভেবেছিলাম। সব অন্যায় মেনে নেওয়াকেই আমি ভালো
ভালোবাসা মনে করেছিলাম, কিন্তু সেদিন বুঝলাম একটি ঘর কখনোই ইট, সিমেন্ট, দামি আসবাব কিংবা বড় ফ্ল্যাট দিয়ে তৈরি হয় না। একটি সত্যিকারের ঘর হলো সেই জায়গা যেখানে একটি শিশু নিজের স্বপ্ন বলতে ভয় পায় না। রাহাত অন্যের সন্তানের জন্য লাখ টাকার পিয়ানো কিনেছিল, আর সেই পথেই ধীরে ধীরে হারিয়ে ফেলেছিল নিজের মেয়ের বিশ্বাস। কিন্তু মেঘলা, সে প্রতিটি সুরের সঙ্গে সঙ্গে নতুন করে শিখে নিয়েছিল, একজন মানুষ তোমাকে অবহেলা করলেই তুমি মূল্যহীন হয়ে যাবে না। এর মানে শুধু এই যে সে কখনো তোমার প্রকৃত মূল্য বুঝতেই শেখেনি। আসসালামু আলাইকুম। আপনাদেরকে এতক্ষণ একটা সংগৃহীত গল্পের শেষ পর্ব পড়ে শোনাচ্ছিলাম। গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।